হুম, ঠিক আছে। ওকে স্যার। তো সেইখান থেকেই আর কি বাকি পার্টটা শেষ করে তারপরে আমরা মিডের সিলেবাস শেষ ধরে নিতে পারি। আর হয়তো দেখেছেন গুগল ক্লাসরুমে আমি অ্যাসাইনমেন্টের কোশ্চেন দিয়ে দিয়েছি। তো ওটা আপনার 7 দিন টাইম আছে। এর মধ্যে আগে পড়াশোনা করবেন, যেহেতু ভাইবা সহ প্রিপারেশন হয়ে যাবে। তারপরে পড়াশোনা করে তারপর নিয়ে বসুন, আগেই কারোটা কপি পেস্ট মারতে যাবেন না। একটা বিষয়, যেহেতু 7 দিন টাইম, তো স্বাভাবিক খুব সুন্দর মতো কপি পেস্ট করে 2 বেলা ঘুমিয়ে তারপরে সাবমিট করা যাবে, এরকম টাইম আছে। তো এখন এরকম যদি করেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আমি যে অ্যাকচুয়ালি পেরে লিখলো আর যে না পেরে লিখলো আমার ইভালুয়েট করা পসিবল হবে না। সেক্ষেত্রে আমি কিন্তু ভিন্ন পন্থা অবলম্বন করব। ধরেন আমি ভাইভাতে হতেই পারে 2-1টা কোশ্চেন জিজ্ঞেস করব যেগুলো আপনি মিডের অ্যাসাইনমেন্টে কোশ্চেনও ছিল, তাতে করে আমি বুঝবো যে আপনি আসলে কপি মেরেছেন না জিনিসটা বুঝেন। ওকে, তো টাইম যেহেতু 7 দিন আছে, আর আপনাদের ভাইবা প্রবাবলি 14 তারিখ না 13 তারিখ? 12 আপনাদের মনে তারিখ হয় 13, হ্যাঁ। স্যার, 13 তারিখ স্যার আপনারটা। আপনার হ্যাঁ, সাবজেক্ট আপনাদের 13 তারিখ। 13। তো 3-4 দিন আছে, এই 3-4 দিন পড়াশোনা ভাইবার জন্য পড়লে ওটাও পড়া হবে। ভাইবা দেওয়ার পর অ্যাসাইনমেন্ট নিয়ে বসবেন, ঠিক আছে? স্যার আপনারা তো তাহলে 13 তারিখে লাস্ট ডেট দিচ্ছেন মনে হয় এটা জমা দেওয়া। যদি লাস্ট ডেট দিয়ে থাকি তাহলে ওই 7 দিন হিসাব করে দিয়েছি হয়তো আমি। ওই হ্যাঁ, ঠিকই আছে। তার আগে তো 7 দিন পাচ্ছেন আপনারা, মানে মিনিমাম 7 ডেজ একটা ইন্টারভ্যালে দিয়েছি, ঠিক আছে? এইগুলো অবস্থা। আর আজকে 8:30টার সময় আপনার গুগল ক্লাসরুমে ক্লাস টেস্টের কোশ্চেন দিয়ে দেওয়া হবে। ওটা টাইম যেন কতক্ষণ সেটা কোশ্চেনে লেখা আছে, কোশ্চেন ওপেন করলে দেখতে পারবে। ওই ডিউ টাইমের মধ্যে সাবমিট করতে হবে। কেউ যদি ডিউ টাইমের মধ্যে সাবমিট করতে না পারে তাকে 0 দেব না, কিন্তু অবশ্যই যত বেশি লেট করবে সেই অনুযায়ী মার্ক কাটা যাবে। কারণ হচ্ছে আপনার ওটা শেষ করতে যতক্ষণ লাগবে তার থেকে 1-1.5 ঘন্টা টাইম এক্সট্রা দেওয়া হয়েছে, যে আপনার নেট প্রবলেম, ফোনে চার্জ শেষ, ঝড় হচ্ছে, এই ধরনের সমস্যা ওভারকাম করেও সাবমিট করা যাবে এরকম সময় দেওয়া হয়েছে। কিন্তু স্যার এটা আমি আমার একটু কিছু বলার ছিল স্যার এখানে স্যার। আপনার বলার ছিল। স্যার আমার যে 8:30টার সময় যে ক্লাস টেস্টের যেটার কথা বলতেছেন স্যার, অ্যাকচুয়ালি হ্যাঁ এটা কি স্যার টাইম ডিউরেশনটা কি মানে সাময়িক সময়ের জন্য, মানে 1 ঘন্টা বা 2 ঘন্টা এরকম টাইম থাকবে স্যার? হ্যাঁ হ্যাঁ, ওটাতে আমি একটু চেক করে বলে দিচ্ছি টাইম মনে হয় কয় ঘন্টা আছে, আমি বলে দিচ্ছি। কোশ্চেনে লেখা আছে কত ঘন্টা টাইম, তো আমি চেক করে বলছি ওইটা। স্যার আরেকটা বিষয় হচ্ছে স্যার আমরা সারাদিন ক্লাস করে আসলে ওই টাইমটা মানে একদম বিছানায় শুয়ে যায় আর কি, এমন অবস্থা। আপনারা চাইলে আমি রাত 10টায় দিতে পারি, না রাতে স্যার, আপনারা এক্সট্রা যে টাইম ইচ্ছে দিবেন, আমার কোনো প্রবলেম। না স্যার আমাদের আসলে অ্যাসাইনমেন্টটা করলেও একটু বিরতি নিয়ে করতে হবে, ওইটাই বলছিলাম আর কি। আচ্ছা, এখানে আপনার সময় দেওয়া হয়েছে 1.5 ঘন্টা, হ্যাঁ? 1.5 ঘন্টা। 1 ঘন্টা এক্সট্রা দেওয়া, হ্যাঁ 1.5 ঘন্টা। কোশ্চেন আছে আপনার 3টা, এর মধ্যে 2টা হচ্ছে আপনার ডেরিভেশন, একটা হালকা ম্যাথমেটিক্স টাইপ বলে দিলাম। তো 3টা কোশ্চেনে 3-10-30 মিনিট লাগবে না, 1 ঘন্টা এক্সট্রা দেওয়া হয়েছে। তো আমি তার মানে 8:30 থেকে 10টা পর্যন্ত টাইম। 10টা পর্যন্ত time, হ্যাঁ। স্যার তো কারো যদি বাড়ানো যায় না স্যার? 10টা যদি কারো ক্রস করে ফেলে তাহলে সে ডিউএল সাবমিট করছে, তার জন্য হয়তো অল্প একটু মার্ক কাটবো। কিন্তু যদি 1 দিন 2 দিন লেট করে ফেলে সেক্ষেত্রে কিন্তু তার মার্কস খুবই নগণ্য পরিমাণে পাবে। আর আধা ঘন্টা 1 ঘন্টা লেট হলো সেটার জন্য মাইনর কিছু মার্ক কাটতে পারি। আর যারা ডিউ টাইমে সাবমিট করবে তারা তো অবশ্যই অ্যাপ্রিসিয়েটেড। স্যার কোশ্চেনটা কি স্যার 1 ঘন্টা আগে দেওয়া যায়, মানে 8:30টার আগে দেওয়া যায়? আচ্ছা, কোশ্চেনটা মানে দেখেন অ্যাকচুয়ালি স্যার আমার পার্সোনাল একটা প্রবলেম ছিল স্যার। আমি রাজশাহী থেকে গাড়িতে উঠতাম, ঢাকা যেতাম স্যার। আমার গাড়ির টাইম হচ্ছে 8:30 থেকে 9টা, মানে 9টার মধ্যে আমাকে উপস্থিত থাকা লাগবে স্যার। এই জন্য আমি মনে করেন ওই টাইমে স্যার আমি অ্যাকচুয়ালি গাড়িতে থাকবো। দ্যাটস ওয়াই আমি বলছিলাম যে 8টার ভিতরে যদি দিতে পারতাম স্যার তাহলে হয়তো আমি মানে দুটো হলো। কোশ্চেন ডিউ টাইমে দেওয়া হবে। আপনার প্রবলেম আপনি সাবমিট করার সময় কমেন্টসে লিখে দিবেন যে ও আচ্ছা আপনি তো গাড়িতে উঠে যাবেন। জি স্যার, 8টার সময় যদি স্যার কোশ্চেনটা পাওয়া যেত স্যার তাহলে আমি হয়তো ওখান থেকে শুরু করতে পারতাম। প্রবলেম হচ্ছে আরেকটা ব্যাচ আছে আপনাদের, বি সেকশন, ওরাও সেম সিলেবাসে দিবে। তো দুটো সেকশনে যদি আমি আলাদা টাইমে দেই তাহলে তো কোশ্চেন লিক হয়ে যাবে। তো
দ্যাটস ওয়াই সেম টাইমে দিতে হবে। এখন ওদের তো একটা ক্লাস আছে এখন, আপনারা যে ক্লাসটা করছেন ওদের ক্লাসের ওই স্যার যদি 8:30 আগে ওদেরকে না ছাড়ে তো টাইমটা ম্যানেজ স্যার করা ওদেরকে কি ফোন করে স্যার বলে দিতে পারবো অবশ্য 8টায়, আধা ঘন্টা আগে তো ছাড়াই স্যার। আধা ঘন্টা কি আর 8 সাড়ে 8টা পর্যন্ত কখনই ক্লাস হয় না। আচ্ছা এক কাজ করবেন, হ্যাঁ ওদের সাথে কথা বলবেন, ওদের ক্লাস শেষ হওয়ার পর মানে 2 সেকশনে ক্লাস শেষ হওয়ার পর ফোন দিবেন। যদি দেখেন যে 8টার মধ্যে শেষ হয়েছে আমাকে ফোন দিবেন, আমি তখনই দিয়ে দেবো কোশ্চেন। তাহলে ওকে, ওকে তাহলে ডাউট থাকবে না। স্যার ম্যাথমেটিক্যাল যে টার্ম গুলো বলছেন সেগুলো কি স্যার আজকের যে ক্লাস নিতেছেন এগুলো থেকে? স্যার আগে তো ম্যাথমেটিক্যাল টার্ম আমরা পড়ি নাই। না না, সিলেবাস তো ছিল রিলে। আপনি যদি রিলে, রিলে আমি জি স্যার। আমার সাইডে যা ছিল ওগুলা যদি পড়ে থাকেন বুঝে থাকেন অবশ্যই পারবেন। ঠিক আছে জি স্যার। স্যার ভাইভাতে কি ম্যাথ রিলেটেড কোশ্চেন হবে? ভাইভাতে ম্যাথ রিলেটেড, হ্যাঁ ডিরেক্ট ম্যাথ রিলেটেড না হলেও টুকটাক তো থাকবেই, যেটা আপনি হচ্ছে পড়ে থাকলে পারবেন, মানে ওরকম বিগ ম্যাথ না, ছোটখাটো ব্যাপার। ও আচ্ছা, আপনাদের একটা সাজেশন বলা হয়নি, সেটা হলো ওই যে বই থেকে, বিকে ম্যাথের বই থেকে সাইডেও আছে প্রবাবলি, ওই যে রিলের অপারেটিং টাইমটা কিভাবে ক্যালকুলেট করে ওটা একটু বই থেকে বা স্লাইড থেকে একটু করে নেবেন। চ্যাপ্টার রিলের যে চ্যাপ্টারটা আছে ওখানে দেখবেন রিলে অপারেটিং টাইম, আমি যে পড়লাম না, ফ্লাক্স সেটিং, মাল্টিপ্লায়ার, কারেন্ট সেটিং, মনে আছে? তো ওই বিষয়গুলো দিয়ে বের করতে হয়, খুব সহজ, ওটা একটু করে নেন ভাইবার জন্য। ওকে, স্যার আমাদের ওই যে 9 তারিখ যে প্রেজেন্টেশন ওইটা তো 6টায় হবে তাই না? হ্যাঁ হ্যাঁ 6টায় হবে। আরেকটা বাজে সিচুয়েশন, আমি বি সেকশনে ভাইবা প্রেজেন্টেশন নিতে গিয়ে প্রেজেন্টার ওদের স্টুডেন্ট ছিল কম আপনাদের থেকে, এরপর আমার অলমোস্ট 4 ঘন্টা লেগে গেছিল। তো আপনাদের ব্যাপারে স্ট্রিক্টলি সাজেশন থাকবে ম্যাক্সিমাম 5 মিনিটস, এরপরে যদি 5 মিনিটস থেকে এক্সট্রা বলে তাহলে কিন্তু সেটা নেগেটিভ পয়েন্ট হিসেবে রিমার্ক হবে। তবে আপনার প্রেজেন্টেশনের টাইম যেটা দিয়ে দেওয়া থাকবে সেটার মধ্যে শেষ করাটাও একটা পজিটিভ পয়েন্ট, ঠিক আছে? 5 মিনিটের মধ্যে শেষ পুরো করতে টোটাল হবে। প্রেজেন্টেশনটা কি স্যার আপনাকে ইংলিশে বুঝায় বলতে হবে? প্রেজেন্টেশনটা ইংলিশে দিতে হবে অবশ্যই। আর একটা বিষয়, যারা স্লাইডে অনেকে ভুলটা করে, আমি প্রেজেন্টেশনটা নিচ্ছি যাতে আপনারা জব ফিল্ডে গিয়ে এই ধরনের সিচুয়েশন ফেস না করেন। অনেকে যেটা করে স্লাইডের মধ্যে একদম ডিপ, এখন ব্যাপারটা হলো যে আমার স্লাইড হিসাব করলে লাভ নাই। এখন এই জিনিসগুলো তো আমি ক্লাসে যখন পড়াতাম তখন তো নিজের মতো করে লিখে বোর্ডে করাতাম, তাহলে আমি বইয়ের স্ক্রিনশট নিয়েছি তাই হয়তো ডিটেলস লিখেছি। বাট স্লাইড বানানোর নিয়ম হচ্ছে আপনার বুলেট পয়েন্ট আকারে থাকবে, আপনি চাইলে সেটাকে এক্সপ্লেন করে বলবেন। আপনি যদি স্লাইডের মধ্যে একদম প্যাসেজ বা রচনা লিখেন ওটা আসলে অডিয়েন্স খুব একটা পছন্দ করবে না বা কারো কনসেন্ট্রেশনও থাকবে না পুরো লাইন পড়ার। এই দেখেন আমি যে পেজটা ভিউ করে রাখছি এখানে কত লেখা, আপনার কিন্তু ইচ্ছে করবে না এত কিছু দেখার। বাট আমি যদি এই পেজটা দেখি যে আমি এখানে গ্রিন ইউনিভার্সিটি লেখা আমার নাম রাখলাম, আপনারা সবাই দেখলেন, এরপরে আমি গ্রিন ইউনিভার্সিটি নিয়ে বললাম যে এরপর আমি গ্রিন ইউনিভার্সিটি বা আমার নিজের সম্পর্কে নিজে এক্সপ্লেন করে বললাম, বাট স্লাইডে প্যাসেজ দিবেন না। আর যত শর্টকাটে সুন্দর করে বলতে পারেন ওটাই ভালো হবে। আমার বি সেকশনে ভাইবা নিয়ে একটা বিষয় ভালো লেগেছে, ওদের প্রত্যেকের স্লাইডের মধ্যে একটা আলাদা ইউনিকনেস ব্যাপার ছিল ম্যাক্সিমাম। আমি কারোটা কপি পাইনি খুব একটা। আর হচ্ছে এর মধ্যে প্রায় 7 থেকে 8 জন আছে যারা খুব সুন্দর প্রেজেন্ট করেছে, স্লাইডটাও খুব সুন্দর বানিয়েছে। তো দেখি আপনাদের এই সেকশন কেমন করে 9 তারিখ দেখি। স্যার প্রেজেন্টেশনের টপিকটা স্যার কি হবে? টপিক আজকে জিজ্ঞেস করছেন আপনি? ওদের কাছ থেকে শুনে আমি নিন। স্যার মিস করছি হয়তো স্যার। হ্যাঁ আমি হয়তো স্যার টপিকটা মিস করতে পারি স্যার, মানে আমার জানা নাই স্যার। আচ্ছা আমি আরেকবার বলে দিচ্ছি তারপরে। সেটা হচ্ছে আপনার যাদের রোল হচ্ছে আপনার লাস্ট ডিজিটটা হচ্ছে অড মানে বিজোড়, মনে করেন 21, 47 এরকম, তো তারা বলবে হচ্ছে সম্ভবত বাংলাদেশের পাওয়ার সেক্টরের উপর কথা বলবে, পাওয়ার সেক্টর ইন বাংলাদেশ। আর যাদের রোল হচ্ছে ইভেন মানে জোড়, তারা বলবে হচ্ছে রিনিউয়েবল এনার্জি নিয়ে কথা বলবে, মানে প্রেজেন্টেশন দেবে। ওকে স্যার, বুঝতে পারছি।
স্যার আমরা তো এর আগে জানছিলাম স্যার যে যেটা পারে করবে আর কি। কন্ডিশনটা স্যার আমাদের স্যার আমাদেরকে তো ছিল এরকম না কন্ডিশন স্যার, ছিল ছিল না। না স্যার। অড ইভেনের কন্ডিশনটা ছিল না স্যার। আমরা তো ওইভাবে প্রিপারেশন নিছি স্যার সবাই। ছিল না না স্যার। আপনাদের? না আমি স্যার। মানে আপনাদের স্যার আমি ইভেন ওড নাম্বারের প্রতি যে আপনি একটা দিলেন যে স্যার ওইভাবে তো কোনো কিছু ছিল না আমাদের সময়। আমাদেরকে বলা হয়েছিল যে বলাও হয় দুইটা নাই ক্লাসে টপিকের স্যার, উপরে আমাকে যে যেটা দুইটা পারো টপিক বলেছিলেন। ওটা দিয়ে বানাবে। আমি এ- একটু যে- আম- ও আচ্ছা, স্যার আমরা তো ওইভাবেই স্যার ই করছি আর কি, যে স্যার আপনি বলছিলেন যে এই দুইটার মধ্যে যার যেটা পছন্দ সে সেটা নিয়ে কাজ করতে পারে। ওটা 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 ওটা। আপনাদের টপিক বলে দিন। হ্যালো, স্যার টপিক বলছেন? হ্যাঁ স্যার টপিক বলে দিচ্ছেন। হ্যালো, স্যার শুনতে পাচ্ছি। চ্যানেল অথবা কোনো এপিক কে দেখেন, বিশেষ করে যারা প্রবলেম করতে পারে স্যারের মতো। হ্যালো, হ্যাঁ স্যারের উনি তো মেইল করলে রিপ্লাই দেয়, তো মেইল ফোনে কথা বল। বলছে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। সজল তুমি কি নিয়ে করছো? আমি তো জেনারেশন নিয়ে করতেছি। ও, না স্যারে তো আগে ওইটা বলে না, স্যারে তো বললো যে এই দুইটা টপিকস আপনারা যার যেটা পছন্দ হয় ওইটা করে নেন। হ্যাঁ ওইটা বলা হয় নাই। এইটাই আমার মতে বেস্ট, মানে যার যে জিনিসটার উপরে ঝোঁক বা যে যে জিনিসটার উপরে ভালো বুঝতেছে বা পারতেছে সেটা দিয়ে করবে আর কি প্রেজেন্টেশন। আচ্ছা শুনেন শুনেন আমার কথা শুনেন। সেটা হলো আপনাদেরকে আমি কোনো টপিক বলে দেইনি, কিছুই হ্যাঁ বলিনি। জি স্যার টপিকস Topics বলছেন বলছেন। স্যার। টপিক বলেছিলেন, আমি বলি সজল, দুইটা টপিক বলেছিলেন, কিন্তু আপনি যে ইভেন অর্ডের যে কন্ডিশনটা সেটা স্যার বলেননি আর কি। আচ্ছা দাঁড়ান, আমি আসলে এটা কি শুধুমাত্র বি সেকশনে বললাম? মানে আমার কেন জানি মনে হচ্ছে আমি গুগল ক্লাসরুমে এটা আমি লিখেছিলাম, তো সেটাই খুঁজছি। হ্যাঁ আপনারা কি বি সেকশন আছে, 23 তারিখের মেইল। আচ্ছা ঠিক আছে, কনফিউশন ক্লিয়ার হয়েছে, আমি আপনাদের দেখাচ্ছি। আমার গুগল ক্লাসরুমের এটা দেখতে পাচ্ছেন তো সবাই? জি স্যার। আসলে এই যে দেখেন, প্রেজেন্টেশন টপিক রিনিউয়েবল এনার্জি স্টুডেন্ট whose last digit of ID is hot, মানে এটা অ্যাকচুয়ালি যে বি সেকশন, এটা আসলে আপনাদের তার আলাদা করে ওরা ওই টাইমে জিজ্ঞেস করেছিল তো এই জন্য। ঠিক আছে, আপনাদের যেহেতু আগে বলিনি, আপনারা ইচ্ছা মতো দিয়ে সমস্যা নেই। জি স্যার থ্যাংক ইউ স্যার। ওদের ঠিক এখন তো আর হুট করে বললে এত অল্প টাইমে পারবেন না, কঠিন হয়ে তো লাভ নেই। আচ্ছা তাহলে আমি ক্লাস শুরু করব, আর কোনো প্রশ্ন আছে? না স্যার প্রশ্ন নাই। আচ্ছা ঠিক আছে, স্যার তো ক্লাস শুরুর আগে লাস্ট সেটা হচ্ছে ক্লাস শেষ হলেই তাইলে আমি ওই যে বি সেকশনের সিআর এর সাথে কথা বলে আপনাকে ফোন দিতে বলবো আর কি। আচ্ছা ঠিক আছে, ক্লাস শেষ হলো ফোন দিয়ে জানাবেন। ওকে স্যার। আচ্ছা এখন যে ম্যাথটা করাবো সেই ম্যাথ করাতে গেলে একটা সূত্রের প্রয়োজন হবে। আমরা যখন চ্যাপ্টার 16 পড়ছিলাম সুইচ গিয়ার নিয়ে, তো চ্যাপ্টার 16 লাস্টে ছিল হচ্ছে আপনার ফল্টস নিয়ে কথা ছিল, যে ফল্ট দুই টাইপের হয়, একটা সিমেট্রিক্যাল ফল্ট মানে ব্যালেন্স তিনটা ফেজে সমান পরিমাণ ফল্ট, একটা হচ্ছে আনসিমেট্রিক্যাল, যেটা হলো যে সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড, ফেস টু ফেস, ডাবল লাইন টু গ্রাউন্ড এটসেট্রা। তো ওই সিমেট্রিক্যাল ফল্টের মধ্যে চ্যাপ্টারটার নাম হলো যে চ্যাপ্টার 17, এটা আমরা ডিটেইলস পড়াইনি। এখানে একটা ইকুয়েশন আমাদের সামনে বর্তমান চ্যাপ্টার 22 নম্বর চ্যাপ্টারে কাজে লাগবে, সেই সূত্রটা একটু দেখে নিব শুধু। যে পার্সেন্টেজ অফ x ইকুয়ালস টু ix বাই v ইনটু 100, এর মানে হচ্ছে একটা আপনার মনে করেন একটা উইন্ডিং বা কয়েল, এই কয়েলের মধ্যে
কত পার্সেন্ট রিঅ্যাকটেন্স সেটা হচ্ছে বোঝায় হলো পার্সেন্টেজ অফ এক্স দ্বারা। আর এই এক্স দ্বারা বোঝায় হলো ওই ওই ফেজটার মধ্যে কি পরিমাণ রিঅ্যাকটেন্স ওহমে আছে বাই ভি ইনটু 100। মানে হলো মোট কথা আপনার পার্সেন্টেজ অফ রিঅ্যাকটেন্স সূত্রটা হচ্ছে আপনার এই ফুল লোড কারেন্টকে রিঅ্যাকটেন্স দ্বারা গুণ করতে হবে বাই হচ্ছে ভি, মানে ওই ফেজ ভোল্টেজ দ্বারা ভাগ করতে হবে। তাহলে মাথায় রাখতে হবে পার্সেন্টেজ অফ এক্স ইকুয়ালস টু ফুল লোড কারেন্ট ইনটু পার ফেজ রিঅ্যাকটেন্স বাই হলো ফেজ ভোল্টেজ, আর পার্সেন্টেজে নেওয়ার জন্য 100 দ্বারা গুণ। এই সূত্রটা মুখস্থ রাখেন বা মনে রাখেন, রাখতে হবে। আচ্ছা, এটা যদি আমরা পারি তাহলে আমরা এখন আমাদের পড়ায় চলে যাই। ওকে, এখানে আমরা আজকে মেইনলি ম্যাথই করব, পড়বো মাত্র একটা না দুটো থিওরি। এই ম্যাথ গুলা যারা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসাবে পিডিবি, পিজিসিবি, ডেসকো, নেসকো যে কোনো জায়গায় পাওয়ার সেক্টরে জব করতে যাবেন, তাদের সবারই এই ম্যাথ গুলা আপনার হচ্ছে চাকরি পরীক্ষায় সরাসরি চলে আসে। এই বই থেকে আসে আর হচ্ছে ওঝার বই থেকে আসে। এখানে প্রশ্ন কি বলছে আমি একটু বুঝিয়ে বলি। স্টার কানেক্টেড মানে হলো ওয়াই কানেকশন। তো এই স্টার কানেক্টেড 3 ফেজ 10 MVA, আমি তো বলেছিলাম যে জানেন মনে হয় ট্রান্সফরমারের পাওয়ার রেটিংটা কেভিএ তে হিসাব করা হয়, ওয়াট না। তো এটা হচ্ছে ট্রান্সফরমারের পাওয়ার রেটিং। তো 10 MVA 6.6 kV মানে ভোল্টেজ অল্টারনেটর has a per phase reactance of 10%। তার মানে যে পার্সেন্টেজ অফ এক্স সেটা 10। It is protected by March price circulating current principle, যেটা আমরা পড়ে আসছি। মার্চ প্রাইস সার্কুলেটিং কারেন্ট স্কিমের আমি একটু মনে করাই দিই যারা ভুলে গেছেন। মনে করেন আপনার এটা হলো একটা অল্টারনেটর বা ট্রান্সফরমারের উইন্ডিং, আপনি এটাকে প্রোটেক্ট করতে চান। আমরা কি করতাম, এখানে একটা সিটি লাগাতাম, এখানে একটা সিটি লাগাতাম, এই দুটো সিটির কারেন্ট আমরা মেজার করতাম, এই দেখতাম দুই পাশেই সেম পরিমাণ কারেন্ট যাচ্ছে, তাহলে তো এই যে মাঝখানে যে ডিফারেন্সিয়াল এটা থাকতো, এখানে কারেন্ট যেত না, এটা অপারেটর করতো না। বাট যেটা কারেন্টের পার্থক্য হলে এটা অপারেট করতো। এটা ছিল বেসিক কথাটা। তো এই যে মার্চ প্রাইস সার্কুলেটিং কারেন্ট প্রিন্সিপাল, এটা এমন ভাবে সেট করা হয়েছে যে এর ফল্ট কারেন্টটা যদি 175 এর থেকে কম হয়, 175 তাহলে কাজ করবে না, নট লেস দেন 175 অ্যাম্পিয়ার। আচ্ছা, ফল্ট কারেন্ট। ওকে, ক্যালকুলেট দ্য ভ্যালু অফ আর্থিং রেজিস্ট্যান্স to be provided in order to ensure that only 10% of the alternator winding remains unprotected। আচ্ছা, এই লাইনটা দ্বারা অনেকের কাছে নতুন লাগতে পারে, আমি একটু ক্লিয়ার করে দেই। আপনার যে জায়গাটা আপনি হচ্ছে গ্রাউন্ড করবেন বা আপনার হচ্ছে আর্থিং বা নিউট্রাল করবেন, সেই জায়গাটার থেকে মানে ওই পয়েন্ট থেকে আপনার উইন্ডিং এর যে নিকটস্থ 10% এরিয়া, এই জায়গাটা আপনি প্রোটেকশন না দিলেও চলবে, যেটা আর্থিং এর খুব কাছে। তো এই কত পার্সেন্ট আপনি আনপ্রোটেক্টেড রাখতে পারবেন, এটা আসলে ডিপেন্ড করবে আর্থিং রেজিস্ট্যান্স মান কত দিচ্ছেন। তো প্রশ্নে এখানে বলছে যে আমি 10% আনপ্রোটেক্টেড রাখতে চাই, তাহলে আর্থিং রেজিস্ট্যান্স কত হইতে পারবে। ক্লিয়ার? আমি একই টাইপের দুটো তিনটা ম্যাথ দেখাবো, আশা করি আমি বোঝানোর পর একজনেরও প্রশ্ন থাকার কথা না। সো প্রথমে ধৈর্য নিয়ে একটু দেখেন। তো এই ম্যাথগুলার কাজ হচ্ছে প্রথমে এই যে এখানে 6.6 কে অল্টারনেটর দেওয়া আছে, এটা তো আসলে আপনার লাইন ভোল্টেজ। তো আমার ওই যে সূত্রটা পড়েছিলাম যে পার্সেন্টেজ অফ এক্স ইকুয়ালস টু আই এক্স বাই ভি, এখানে ভি হলো ফেজ ভোল্টেজ। তাই প্রথমে এই ফেজ ভোল্টেজটা বের করে নিব। ফেজ ভোল্টেজ কি করতে হয়, √3 দ্বারা ভাগ করলে তো ফেজ ভোল্টেজ চলে আসে। লাইন টু লাইনের সাথে ফেজ ভোল্টেজের সম্পর্ক কি, √3 টাইমস। আচ্ছা, তাহলে এখানে 6600 ছিল, √3 দ্বারা ভাগ করার পর 3810 ভোল্ট চলে আসলো। আর এই যে এই সূত্রে যে আই ছিল, আই হচ্ছে ফুল লোড কারেন্ট। আচ্ছা, তো ফুল লোড কারেন্ট কি করে পাবো, আমার তো পাওয়ার ছিল 10 MVA, এই পাওয়ারটাকে যদি আমি ভোল্টেজ দ্বারা ভাগ করি তাহলে কারেন্ট পেয়ে যাব। এই যে এটা হলো পাওয়ার 10 MVA এর জন্য 10⁶, আর ভোল্টেজ দ্বারা ভাগ করছি, বললে আমার ফুল লোড কারেন্ট 875 অ্যাম্পিয়ার বের হয়ে গেছে। এই ধরনের ম্যাথে এই দুটা কাজ সব ম্যাথেই করতে হবে, কমন আর কি। আচ্ছা, আদান দিচ্ছি, আমি এটা শেষ করে তারপরে আদান একটু ব্রেক দিচ্ছি। তো তারপরে বলছে আমি যে রিঅ্যাকট্যান্সটা
বের করব পার ফেজে, সেটা না আমি যদি এক্স ধরে নেই, তাহলে ওই সূত্র অনুসারে পার্সেন্টেজ অফ এক্স ইকুয়ালস টু আই এক্স বাই ভি। এখন ভি এখানে 6600 বাই √3 ছিল, এর নিচে √3টা উপরে গুণ হয়ে গেছে। আপনি যদি এখানে এই √3 বা 6600 না এনে সরাসরি যে 3810 বসায় দেন তাহলেই হবে। নিয়ম হচ্ছে ফেজ ভোল্টেজ বসাইতে হবে, 3810 না বসে এরা পাকনামি করে আবার এটা এই আকারে দেখাই দিছে। তো যাই হোক, আপনি যাদের কাছে ক্যালকুলেটর আছে ক্যালকুলেট করতে পারেন, দেখতে পারেন আপনার এখানে 875x বাই হলো 3810 দিয়ে 10 দ্বারা ভাগ করলে এখানে দেখবেন হচ্ছে 0.43 আসছে ওহম। মানে টোটাল প্রতি ফেজের রিঅ্যাকট্যান্সের মান হলো 0.43। ওকে, কিন্তু এখানে কোশ্চেনে বলে দিচ্ছে আবার যে আপনার 10% রিঅ্যাকট্যান্স থাকবে। তাহলে টোটাল ফেজের রিঅ্যাকট্যান্স ভোল্টেজ যদি 3810 হয়, তাহলে তার 10% এর ভোল্টেজ কত হবে? 10 ভাগের 1 ভাগ। এই দেখেন, তাহলে রিঅ্যাকট্যান্স অফ 10% উইন্ডিং কত হবে? টোটাল উইন্ডিং এর 10% মানে 10 বাই 100 মানে 0.1, তাহলে এখানে 0.04 হয়ে যাবে। এখন এর টোটালটার মধ্যে, টোটাল উইন্ডিং এর মধ্যে ভোল্টেজ যদি 3810 হয়, তাহলে 10% এ কত হবে? 0.1 দ্বারা গুণ করলে 381। মানে কমন বিষয় যে আপনার টোটালটার মধ্যে 3810 হলে 10% হবে 10 ভাগের 1 ভাগ, মানে 381। আচ্ছা, এইবার আমরা জানি যে ফল্ট কারেন্ট IF ইকুয়ালস টু ওই 10% উইন্ডিং এর যে ভোল্টেজটা দাঁড়ালো 381 বাই এই ফল্টের সময় যে আমার ইম্পিডেন্সটা হলো সেটা, এটা। এখন ইম্পিডেন্সটা কত এটা কিন্তু আমি জানি, ফল্ট কারেন্ট 175 অ্যাম্পিয়ার, তারপরে ভোল্টেজ 381 এটাও বের করছি, এখন শুধু জেডটা দরকার। আচ্ছা, জেড সমান হচ্ছে, মনে আছে না, জেড ইকুয়ালস টু আপনার ইম্পিডেন্স ইকুয়ালস টু রেজিস্ট্যান্স প্লাস ইমাজিনারি পার্ট অফ রিঅ্যাকট্যান্স। ঠিক আছে, রিঅ্যাকট্যান্স। তো এটাকে অনেক সময় স্কয়ার টার্মে লিখলে জেড স্কয়ার ইকুয়ালস টু আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার লেখা যায়। আপনি যদি স্কয়ারটা বাদ দিতে চান তাহলে এখানে রুট চলে আসবে। এখান থেকে আসছে যে জেড ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কয়ার প্লাস আর স্কয়ার, এখানে এক্স এর মানটা বসাই দিচ্ছি আর কি। তাহলে এই জিনিসটা এখানে আমি বসাই দিলাম। এখন তাহলে বসাই দিলে দেখেন এখানে 175 জানা, 381 জানা, এইটুকু জানা, শুধু আর এর মানটা বের করব। ক্যালকুলেটর চাপলে আর এর মান 2.17 ওহম বের হয়ে আসলো। এর মানে হচ্ছে ওই সার্কিটের ক্ষেত্রে আপনি যদি 10% উইন্ডিং আনপ্রোটেক্টেড রাখতে চান, প্রোটেকশন না দিয়ে রাখতে চান, তাহলে আর্থিং রেজিস্ট্যান্সের মান মিনিমাম 2.17 মানে 2.17 ওহম হতে হবে। আচ্ছা, আরেকটা ম্যাথ করি তাহলে একটু ক্লিয়ার হবে। আচ্ছা, তার আগে একটু নামাজটা একটু পড়ে নিই। এই বেশিক্ষণ টাইম নেওয়া যাবে না, হ্যাঁ, এই 10 মিনিটের মধ্যে আমি 6:55 আবার শুরু করবো। রেকর্ড পজ করে রাখেন যে করছেন। ওকে, সো আমরা একটা ম্যাথ দেখলাম, এরকম আরেকটা ম্যাথ একটু দেখি তাহলে একটু ধারণা ক্লিয়ার হবে। এই ম্যাথে কি বলেছে? এ স্টার কানেক্টেড 3 ফেজ 10 MVA 6.6 kV অল্টারনেটর, মানে সবই সেম, ইজ প্রোটেক্টেড বাই ওই সেম প্রসিডিউর। যেখানে একটা সিটি মানে কারেন্ট ট্রান্সফরমার যেটা সিটি ইউজ করা হয়েছে, তার রেশিও হচ্ছে 1000/5, মানে আপনার প্রাইমারিতে 1000 টার্ন হলে কারেন্ট হলে সেকেন্ডারিতে যাবে 5 অ্যাম্পিয়ার। আচ্ছা, the star point of the alternator is earth through a resistance 7.5 ohm। দেন আগে কিন্তু এই আর্থিং রেজিস্ট্যান্সটাই আমরা বের করছিলাম, যেটা ট্রু অ্যান্সার আসছিল। এখানে সেটা বলে দিয়েছে 7.5। if the remaining operating current of the relay is if the minimum operating current of the relay is 0.5, relay minimum operating current যদি 0.5 হয়, তাহলে calculate the percentage of each phase of the stator winding which is unprotected against earthfall when the machine over। আচ্ছা, ঠিক আছে, তার মানে হচ্ছে যে যদি আমার আর্থিং রেজিস্ট্যান্স 7.5 হয়, তাহলে আনপ্রোটেক্টেড
উইন্ডিং কত পার্সেন্ট সেটা বের করতে হবে। আগের ম্যাথটার সব ডাটা সেম, শুধু ওখানে এক্স দেওয়া ছিল, আমরা আর বের করছিলাম, এখানে আর দেওয়া আছে, পার্সেন্টেজ অফ এক্সটা বের করতে হবে। সো শুরুতে আমরা ধরে নিলাম যে লেট এক্স অফ দ্য উইন্ডিং বি আনপ্রোটেক্টেড। ওকে, আর দেওয়া আছে ওই যে আগের মতো ফেজ ভোল্টেজ বের করে নেওয়ার জন্য টোটাল ভোল্টেজটাকে রুট 3 দ্বারা ভাগ করে 3810 করে নিলাম। আর এই মিনিমাম ফল কারেন্ট এটার জন্য আসলে সিটি রেশিও তো 1000/5, তো সেই অনুযায়ী যদি এটা রিলেট যদি 0.5 হয়, তাহলে আমি এই 1005 দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে 100 অ্যাম্পিয়ার এটা রেসপন্স করবে। আচ্ছা, তো ওই যে বললাম যে এখন আগে কি করতাম, ফেজ ভোল্টেজকে 10% উইন্ডিং ছিল, তাই 0.1 দ্বারা গুণ করতাম। তাহলে এখন তো আর 10% না, x%, তাহলে x/100 দ্বারা গুণ করতে হবে। 3.1 x, 13.1 x ভোল্ট হচ্ছে ওই পার্সেন্টেজ অফ উইন্ডিং এর ভোল্টেজ। এটা বের করলাম কেন, ওই যে কারেন্ট I ইকুয়ালস টু ওই যত পার্সেন্ট উইন্ডিং আছে ততটা ভোল্টেজ বাই হচ্ছে সেই ইম্পিডেন্স বা রেজিস্ট্যান্স। তাহলে এখানে আপনার কি হবে, এই ভোল্টেজ লিখলাম, রেজিস্ট্যান্স লিখলাম, এখানে কারেন্ট লিখলাম, তাহলে কি জানা নাই, শুধুমাত্র x জানা নাই, তাহলে এখান থেকে x বের হয়ে গেল 19, শেষ। এতটাই সহজ। আমি আরো একটা দেখাচ্ছি যাতে আর কারো প্রশ্নই না থাকে। এখানেও সেম, এত এমভিএ এত এত সব সেম দিয়ে এখানে এই যে বলছে যে ভায়া রেজিস্ট্যান্স আর, এখানে আর এর মানটা জানা নাই, আর বের করতে হবে। এস্টিমেট করতে হবে যাতে 85% অফ দ্য স্ট্যান্ডার্ড উইন্ডিং প্রোটেক্টেড থাকে। দেখেন একই জিনিস ঘুরিয়ে পেঁচিয়ে বলছে, আমার যদি স্ট্যান্ডার্ড উইন্ডিং এর 85% প্রোটেক্টেড থাকে, তাহলে আনপ্রোটেক্টেড কত পার্সেন্ট হচ্ছে, নিশ্চয়ই 15%। মানে 100% এর মধ্যে 85% প্রোটেক্টেড থাকলে আনপ্রোটেক্টেড থাকবে 15%। আচ্ছা একটু হোল্ড করেন, তো স্যার ফোন দিয়েছে। হ্যাঁ, থ্যাংক ইউ। থাকার আনপ্রোটেক্টেড হ্যালো, আর ফুল লোড কারেন্ট কি করতাম আমরা, স্যার কথা বলতে আচ্ছা, যাচ্ছে নেট না আবার, স্যার। হ্যালো স্যার, আপনার কথা কাটা কাটা হ্যাঁ এখন আসতেছে। শুনতে পাবেন, একটু নেট কানেকশনের প্রবলেম ছিল। এটা কি, আচ্ছা আমি বুঝতে পারছি, এখন কি ঠিক আছে, ওকে নাও। এখন ঠিক আছে স্যার। ওকে, তো আমি যেটা বলছিলাম যে কারেন্টের সূত্রটা কি, যে উপরে হলো পাওয়ার, পাওয়ার ছিল 10 এমভি, এমভি এর জন্য 10⁶, আর 10 তো দেওয়াই ছিল, আর ভোল্টেজ দ্বারা ভাগ করতে হবে। আমার ভোল্টেজ কত, 6.6, 6.6 ইনটু 10⁻3, তাহলে আমি কারেন্ট পেয়ে যাবো, যেখানে 876 এম্পিয়ার পেয়ে গেছি। পাওয়ার পর কারেন্ট জানা আছে, ভোল্টেজ জানা আছে। আচ্ছা, এখানে আরেকটা শর্ত দিছে, এর আগে প্রথম যে ম্যাথটা ছিল এখানে বলছিল যে ফল কারেন্ট 175 এম্পিয়ার, আর এইখানে ফল কারেন্টটা দিছিল হচ্ছে ওই যে সিটি রেশিওর মাধ্যমে। আর এখানে ফল কারেন্টটা কিভাবে দিচ্ছে জানেন, যে টোটাল যে ফুল লোড কারেন্ট তার 20% হচ্ছে ফল কারেন্ট বলে দিছে। তাহলে কি মিনিমাম ফল কারেন্ট যেটার জন্য রিপোর্ট করবে সেটা হচ্ছে 20% অফ ফুল লোড কারেন্ট। ফুল লোড কারেন্ট তো আমরা 876 বেরই করে ফেলছি, তার 20% নিলে কত আসছে, 175 এম্পিয়ার।
সেম জিনিস উল্টাপাল্টা। তো এখন আমরা আগের মতো জাস্ট ডিরেক্ট যদি এখানে চলে যাই, তাহলে কারেন্ট আই ইকুয়ালস টু আমার হচ্ছে কিসের অংশে, এই অংশটা ফেজ ভোল্টেজ যেটা ছিল সেই ফেজ ভোল্টেজ কত ছিল 3810। 3810 যে কথা এইটা একই কথা, মানে আপনি 6600 কে √3 ভাগ করলে এটাই আসবে। এটার সাথে আমি গুণ করবো কত 15%, মানে 0.15। আপনি 3810 কে 0.15 দ্বারা গুণ করেন, এই যে এটা এই আমি ক্যালকুলেট করে দেখলাম 3810 ইনটু 0.15 আসতে ছিল 571, আর আমি যদি 330 কে √3 দ্বারা গুণ করি তাও 571 আসছে। তাহলে আমার এই 15% উইনিং এর ভোল্টেজ কত আসতেছে 571। সেই 571 এখানে কি ভোল্টেজ কে আমরা ওই যদি যে আমি দশমিকের পরে অন্য ফিগার আসে ওগুলো কি নেগলেক্ট করব? হ্যাঁ হ্যাঁ লিখবেন, দশমিকের পরে মিনিমাম 2 ঘর লিখবেন। তাহলে আমি এই ভোল্টেজকে রেজিস্ট্যান্স আর দ্বারা ভাগ করলেই তো আমি ফল্ট কারেন্ট 175 লিখতে পারি। এখান থেকে আর এর মান বের হয়ে যাবে, আর আইন করলে এই হয়ে গেল। তো এখন বলেন কারো প্রশ্ন আছে কিনা, কোথায় বুঝেন? স্যার এখানে কি প্রতি ক্ষেত্রে ফেজ ভোল্টেজ ফেজ কারেন্টটা বের করতে হবে? ফেজ ভোল্টেজ এবং ফুল লোড কারেন্টটাকে বের করে নিতে হবে। বের করতে হবে। নিয়ে আপনার যত পার্সেন্ট উইন্ডিংটা আনপ্রোটেক্টেড তত পার্সেন্টের ভোল্টেজটা বের করবেন। 10% হলে 10%, মানে 0.1 দ্বারা গুণ, 20% হলে 0.2 দ্বারা গুণ করতে হবে, করে ভোল্টেজটাকে আপনি এবার ইম্পিডেন্স বা রেজিস্ট্যান্স দ্বারা ভাগ করলেই ওটা সমান ফল্ট কারেন্ট লিখতে পারবেন। ফল্ট কারেন্টের মানে যেখানে যেরকম 175 আসছে ওরকম বলে দিবে কত পার্সেন্ট, মানে কত ফল্ট কারেন্ট লিখলে ওখান থেকে আর বের করতে পারলে আর, এক্স বের করতে পারলে এক্স, সেটা আর কি। এখন আপনারা একটা প্রশ্ন কিন্তু কেউ করেননি, সেটা হলো যে প্রথম ম্যাথে কিন্তু জেড নিয়ে আমি নাড়াচাড়া করছিলাম, মানে শুধু আর না, ওখানে এই ভোল্টেজের নিচে এখানে আর না লিখে জেড লিখতেছিলাম, মানে জেড এর পরিবর্তে এক্স স্কয়ার আর স্কয়ার লিখছিলাম, মনে আছে? জি স্যার, পরের ইমাজিনারি ক্ষেত্রে পার্ট কিন্তু ছিল সেটা করে সাথে নেই, একটা। তাই না? হ্যাঁ, এর কারণ হলো দেখেন এই যে এই ম্যাথ গুলোতে এখানে ওই উইন্ডিং এর ইম্পিডেন্স যেটা সেটা নেগলেক্ট করতে বলছে, মানে এক্স টাকে নেগলেক্ট করতে বলছে। আপনি যদি এক্স কে নেগলেক্ট করেন তাহলে √r², এই স্কয়ার রুট কাটা, তাহলে জেড ও যেটা আরো সেটাই। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে এবার ঠান্ডা মাথায় বাকি পার্টটা শেষ করে ফেলি। প্রোটেকশন অফ ট্রান্সফরমার খুবই সহজ জিনিস, যেহেতু ট্রান্সফরমারের মধ্যে কোনো রোটর বা স্ট্যাটর নাই, ঘোরাঘুরির কোনো ব্যাপার নাই, রোটেশনের ব্যাপার নাই, স্ট্যাটিক ডিভাইস, এবং এটার পুরো ট্যাঙ্কটা যেহেতু আপনার অয়েল দ্বারা একদম ইমার্জ করা থাকে, যার কারণে এর ভিতরে ফল্ট খুব একটা হয় না, তবে হলে সেটা আবার সেভিয়ার হয়ে যায়, মানে খুব ডেঞ্জারাস হয়ে যায়। তো নরমাল 3 ধরনের ফল্ট একটু বেশি দেখা যায়। একটা হচ্ছে ওপেন সার্কিট হয়েছে, ওভারহিট হয়, উইন্ডিং শর্ট সার্কিট হয়। এই প্রত্যেকটা সম্পর্কে বলা আছে যে কোনটা আসলে কি ধরনের কি, এটা রিডিং করলে বোঝা যাবে। তো আমরা এই ফল্টগুলোর জন্য 4 ধরনের সলিউশন আমরা দিয়ে থাকি। একটা হচ্ছে বুকলস ডিভাইস, এই প্রথমটা, আর্থ ফল্ট রিলে, ওভারকারেন্ট রিলে, ডিফারেনশিয়াল সিস্টেম। এর মধ্যে যেটা প্রথমে লিখছি বুকল সিস্টেম বা বুকলস ডিভাইস, এটা খুবই পপুলার, খুব এফিশিয়েন্ট, তাই আমরা এটা নিয়ে পড়াশোনা করব। এটা আসলে কি হয়, আপনি যখন রাস্তা দিয়ে হাঁটবেন দেখবেন দুইটা পিলারের মাঝখানে যখন একটা ট্রান্সফরমার রাখা আছে, দেখবেন একটা তেলের পাইপ বের হয়ে গেছে এরকম উঁচু করে, তার থেকে উঁচু পজিশনে তেলটা রাখা হচ্ছে। এটা হলো কনজারভেটর, এখানে অয়েল রিজার্ভ করা থাকে, এখান থেকে অয়েল যখন এখানে ডিকম্পোজ হয়ে তখন এখান থেকে অয়েল এখানে নিচে নামে। তো এই বুকলস রিলেটা সেট করা হয় এই আপনার এই ট্রান্সফরমারের যে মেন ট্যাঙ্ক সেটা আর কনজারভেটরের যে পাইপটা সেই পাইপের মাঝখানে। এটা এই আপনার বুকলসটা দুটা কাজ করে। একটা হলো যখন ইনসিপিয়েন্ট বা স্লো ডেভেলপিং ফল্ট যেগুলো আছে, খুব ধীরে ধীরে হচ্ছে বা ফল্টের মাত্রা খুব স্লো, সেই ক্ষেত্রে এই বুকলসটা একটা অ্যালার্ম দেয়, একটা সাউন্ড দেয় বাজার দিয়ে, যেটা আপনাকে বোঝাবে যে কোনো স্মল ফল্ট হয়েছে, আপনি তাড়াতাড়ি সেটাকে রিকভার করেন।
আর যদি খুব সেভিয়ার কোনো ফল্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনার ওই সার্কিটটা অফ করে দেবে, মানে হচ্ছে আপনার ট্রিপ করে দেবে, ট্রিপ সার্কিট দিয়ে। হ্যাঁ খালিদ, ইর্তিজা বলুন। না স্যার, সমস্যা নেই স্যার, বুঝছি। ওকে, এই দুটা কাজ করলো সে। বাইরে থেকে দেখতে একটা ববলস রে এরকম একটা সেট করা হয় এই জায়গাতে। খুব ভালো করে খেয়াল করতে হবে আমি এই দুটা পয়েন্ট কি বোঝাচ্ছি। এই পাশটা এটা হলো আমার এখান থেকে ট্রান্সফরমারের মেইন ট্যাঙ্ক যেটা, সেখান থেকে অয়েল ঢুকে। আর এই যে কনজারভেটর, এখানে অয়েলটা দেখে এভাবে বের হয়ে গেছে। এটা হলো কনজারভেটর পাশ, এটা হলো আপনার মেইন ট্যাঙ্কের পাশ। এই জিনিসটাকে যদি একটু জুম করে দেখেন, এখানে কি একটা হচ্ছে এরকম, এটা কি শেপ বলে, বোতলের মতো শেপ, তাই না? আচ্ছা, এই জিনিসটাই আমরা একটু ডিটেইলস দেখবো। এখানে যেটা দেখলাম ছোট করে, সেটা এখানে বড় করে আছে। এই যে এই পাশটা হলো ওই যে ট্রান্সফরমারের মেইন ট্যাঙ্কের সাইডটা, এদিকে তেল ঢুকে আর এদিকে তেল বের হয়ে যায়। এখন যখন আপনার মনে করেন অল্প মাত্রার ফল্ট হয়েছে, তাহলে সেক্ষেত্রে হিট যেটা জেনারেট হবে সেটাও খুব কম হবে। এই হিট কি করে, এর ভিতরে যে তেলটা আছে সেই তেলটাকে ডিকম্পোজ করে। আমরা জানি না তো, হাইড্রোকার্বনের একটা পার্ট হচ্ছে হাইড্রোজেন, মানে অয়েলটাকে ডিকম্পোজ করলে হাইড্রোজেন জেনারেট হবে। হাইড্রোজেন যেহেতু নর্মাল অয়েলের থেকে হালকা, সেগুলো হচ্ছে ডিকম্পোজ হয়ে উপরে উঠে যায়, এই জায়গায় জমতে থাকে। জমতে যদি বেশি হয়ে যায়, সেক্ষেত্রে এই ফ্লোটিং পয়েন্ট থেকে এটা হচ্ছে এই যে হিঞ্জ, এটা মার্কারি সুইচের সাথে লেগে যায়। তাহলে মার্কারি সুইচের সার্কিটটা ফিল আপ হয়। এখানে একটা অ্যালার্ম সার্কিট রাখা আছে, অ্যালার্ম সার্কিটটা পিপ 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 করে বাজতে থাকে। এটা আপনাকে বুঝতে হবে যে এটা হচ্ছে কোনো নরমাল ফল্ট হয়েছে। কিন্তু যদি ফল্টের মাত্রা অনেক বেশি হয়, সেক্ষেত্রে এই ট্রান্সফরমার মেইন ট্যাঙ্ক থেকে অনেক বেশি পরিমাণে অয়েলের ফ্লো এদিক দিয়ে যাবে। যাওয়ার সময় এই জায়গায় মনে করেন একটা এরকম আংটার মতো আছে, আর এটা এখানে এরকম নড়ার মতো আছে। এই যে দণ্ডটা, এটা আসলে এদিকে বা এদিকে মুভ করা সম্ভব, কারণ অয়েলের ফ্লো যখন জোরে এদিকে যায়, তখন এই জিনিসটা এরকম এদিকে বেঁকে যায়। এটার সাথে এটা অ্যাটাচ, তো তখন এটা এখানে না থেকে এটার সাথে এই যে মার্কারি সুইচটার সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, লেগে যায়। লেগে গেলে এই ট্রিপ সার্কিটটা ফিল আপ হয়ে যায়। তখন ওই যে সার্কিটটা ট্রিপ হয়ে যায়, মানে মেইন সার্কিট থেকে আইসোলেট হয়ে যায়, ফল্ট থেকে এটাকে রিকভার করে। এটা হচ্ছে এর ওয়ার্কিং প্রিন্সিপাল। এটা যদি আমি বইয়ের ভাষায় দেখাই, তাহলে এখানে কি হবে, কনস্ট্রাকশন আমি যেটা বললাম সেটা, এর মধ্যে দুইটা পার্ট আছে। একটা পার্ট অ্যালার্ম সার্কিট, যেটা আপার, আর লোয়ার সার্কিট হচ্ছে যে ক্লোজ স্ট্রিপ সার্কিটের সাথে, পড়লে দেখতে পাবেন ছোট্ট। আর অপারেশনের দুটা পার্ট, একটা হলো যে ইনসেপিয়েন্ট মানে শর্ট ফল্টের জন্য, একটা হচ্ছে সিরিয়াস ফল্টের জন্য হয়, তখন হচ্ছে গ্যাসটা ওই দিক দিয়ে যায়, মানে দ্য অয়েল ইন দ্য মেইন ট্যাঙ্ক রাশেস টুয়ার্ডস দ্য কনজারভেটর। মেইন ট্যাঙ্ক থেকে কনজারভেটর থেকে অয়েলটা রাশ ভাবে যায়। তখন কি হয়, ওই যে যে ফ্ল্যাপ যেটা বললাম কন্ডাক্টর, ওটা টিল্ট মানে বেঁকে যায়, গিয়ে সেটা মার্কারি সুইচটাকে কন্ট্যাক্টকে ক্লোজ করে দেয়। তখন সেটা হচ্ছে ট্রিপ সার্কিটটাকে ফুলফিল করে, সার্কিট ব্রেকার ওপেন হয়ে যায়। এটা হলো আপনার ডুকোস রিলের কাজ বা কনস্ট্রাকশন অপারেশন। আর এর অ্যাডভান্টেজ হচ্ছে এটা সিম্পল কনস্ট্রাকশন, ইজিলি করা যায়, এবং এটা ইনসিপিয়েন্স ফলগুলোকে আগের থেকে ফলো করে, যার কারণে যারা মেইনটেনেন্সের দায়িত্বে আছে তারা আগের থেকে সেটাকে ছোটখাটো অবস্থাতেই প্রিপেয়ার করে ফেলতে পারে, যাতে বড় ফল থেকে বাঁচতে পারে। আর সমস্যা একটা ডিসঅ্যাডভান্টেজ, সেটা হচ্ছে এটা অয়েল ইমার্স ট্রান্সফরমারের ক্ষেত্রে প্রযোজ্য। যদি অয়েল না থাকে তাহলে এটা কাজ করবে না। এখন বলেন না, কোনো বোঝা বাকি কোনো সমস্যা আছে কোনো? না স্যার। ওকে, স্যার আমাদের এবার স্যার ওই যে রিলের ওই ইয়াটা দেখান স্যার, ওই যে একটা বললেন যে রিলের এখানে একটা ম্যাথ করতে হবে নাকি? কোথায়, মিড টার্মের জন্য? হ্যাঁ স্যার, না, তো যে রিলের মধ্যে একটা ইয়ে আছে না, একটা পার্ট বলেন যেটা করে নিতে স্যার, ওটা একটু দেখাই দিন স্যার বইয়ের। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। এই ম্যাথটা শেষ করি। এখন একটা ম্যাথের কথা বলছে যে থ্রি ফেজ ট্রান্সফরমার, যেটার ট্রান্সফরমারের দুইটা পার্ট থাকবে না, প্রাইমারি সেকেন্ডারি। তো এখানে একটা পার্টে দেওয়া আছে 220 ভোল্ট, আর একটা পার্টে আছে 11,000 ভোল্ট। তার মানে এটা হলো স্টেপ ডাউন, মানে লো ভোল্টেজ সাইড, এটা হলো আপনার
11,000 হলো হাই ভোল্টেজ সাইড। আচ্ছা, তারপর কি? তারপর হচ্ছে এটা কানেক্ট করা আছে স্টার ডেল্টা পজিশনে, মানে লো ভোল্টেজটা স্টার থাকবে এবং হাই ভোল্টেজটা থাকবে ডেল্টা। যদি প্রোটেক্টিভ ট্রান্সফরমার অন দা 220 ভোল্ট সাইডে কারেন্ট রেশিও যদি 600/5 হয়, তাহলে 11,000 সাইডে কত হবে সেটা বোঝার জন্য আগে ফিগারটা দেখি। এই ফিগারের অন্য কিছু তাকানোর দরকার নাই, আমি যেখানে কার্সর দিচ্ছি দেখেন, এই যে প্রাইমারি পার্ট, এটা যে ওয়াই কানেকশনে বা স্টার কানেকশন আছে এটা বুঝেন, তিনটা একসাথে শর্ট করা, এটা ওয়াই আছে। আর এই যে সেকেন্ডারি যে পার্টটা হাই ভোল্টেজ 11,000, এটা আছে আপনার ডেল। ডেল বুঝবো কেমনে? ওই যে হেড টু টেল সিস্টেম, একটার পা একটার মাথার সাথে। যেমন দেখেন এটার এই পাশটা এটার এইখানে, এটার এই পাশটা এটার এইখানে, আবার এটার লাস্টেরটা এটার মাথায় এখানে, এরকম। তো এটা অনেকভাবে দেওয়া যায়। আমরা এতটুকু বুঝলাম যে যেমন তারা কন্ডিশনে বলেছে যে 220 ভোল্ট সাইডটা স্টার এবং 11,000 সাইডটা ডেল্টাতে আছে। ওকে, ফাইন। এখন আপনি এটাকে প্রোটেক্ট করতে চাইলে দুই পাশে কি সিটি লাগাবেন, এই পাশে লাগাবেন, এই পাশেও লাগাবেন। এখন এইটার সিস্টেমে হচ্ছে ব্যালেন্স করার জন্য এই পাশে মানে প্রাইমারি সাইডে যদি ওয়াই বা স্টার থাকে, অবশ্যই সিটিতে হবে ডেল্টা। আর এখানে সেকেন্ডারি সাইডে যদি ডেল্টা থাকে, তাহলে সিটিতে হবে হলো ওয়াই। সবসময় এভাবে ব্যালেন্স করবে এটা, তাহলে মানে কোনো চেঞ্জ হবে না। তাহলে এটা আমরা কি লিখছি? the for star delta power transformer CT will be connected in delta on 220 volt side। হ্যাঁ, যে 220 এ যে সিটি আছে ডেল্টা কানেকশনে। এইটা কিভাবে আঁকছে এটা একটু দেখতে কমপ্লেক্স লাগছে, একটু সহজভাবে আঁকা যায়। পরের ম্যাথটা তাহলে সহজভাবে আঁকছে, আমি দেখাচ্ছি। মনে করেন 1 2 3 এই তিনটা ফেজ না, আপনি কিভাবে দিবেন আমি সহজভাবে দেখাই। মনে করেন এখান থেকে এটা এভাবে লাগাই দিলেন, এখান থেকে এটা এভাবে লাগাই দিলেন, তাহলে আপনার এই পাশ দেখেন, এই সাইডটা পরেরটা নিচে, এই সাইডটা পরেরটা নিচে, তাহলে এই সাইডটা পরেরটা নিচে এখানে লাগাই দিলে হয়ে গেল। আপনি এটাকে যদি প্লাস চিন্তা করেন, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, তাহলে এটার প্লাস এটার মাইনাস, এই তো এটা হলো ডেল কানেকশন। পরেরটা দেখলে আরো ভালো বুঝবেন। এটা আপনি লাগালেন, লাগানোর পর এখানে কাজটা খুবই সিম্পল। সেটা হচ্ছে আমরা যখন ডিফারেনশিয়াল রিলে পড়ছিলাম, একটু মনে করে দেখেন, আমরা এইটাকে যদি প্রোটেক্ট করতে চাই, এটা উপরে তুলে নিই। হ্যাঁ, তো এখানে যদি একটা সিটি লাগাই আর এখানে যদি একটা সিটি লাগাই, যদি বলে দেই যে এই উইন্ডিং এ আপনার 1000 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে, আর এই যে সিটি যেটা বলছি তার রেশিও যদি 1000:5 হয়, তাহলে যে এদিক দিয়ে কি 5 এম্পিয়ার কারেন্ট যাবে না? এই যে 1000 ঢুকে এই সিটিতে এখানে 5 এম্পিয়ার বের হবে না? স্যার ওকে, হ্যাঁ, এতটুকু, আর কিছু না, এতটুকু বুঝলেই হবে। তাহলে এখানে বলে দিচ্ছে যে আপনার যে সিটি যেটা বললাম তার রেশিও হচ্ছে 600/5। তাহলে এই দিক দিয়ে যদি 600 যায়, তাহলে সিটির এদিক দিয়ে বের হবে কত? 5। 5। হ্যাঁ, এটাই বলছে। সাপোজ দ্যাট দ্য লাইন কারেন্ট অন দ্য 220 ভোল্ট সাইড হলো 600, তাহলে সিটি দিয়ে বের হবে হচ্ছে 5। এখন আরেকটা জিনিস মনে করে দিচ্ছি আপনাদের, যদি কানেকশন ওয়াই হয়, তাহলে আপনার লাইন ভোল্টেজ হয় ফেজ ভোল্টেজের √3 টাইমস, তাই না? এবং লাইন কারেন্ট সমান ফেজ কারেন্ট, মনে পড়েছে? আর যদি কানেকশন ডেল হয়, তাহলে লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ সমান হয় লাইন কারেন্ট হয় ফেজ কারেন্টের √3 টাইমস। মনে পড়েছে? হ্যাঁ না কিছু একটা বলেন। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমার এই যে এদিক দিয়ে যে 5 অ্যাম্পিয়ার বেরোচ্ছিল, তাহলে সেটা সেটা ছিল ফেজ কারেন্ট। এই যে এখানে ফেজ কারেন্ট হলো 5, তাহলে লাইন কারেন্ট কি হবে? ডেল্টার ক্ষেত্রে √3 দ্বারা গুণ করতে হবে, ঠিক না? জি স্যার। আচ্ছা, ম্যাথ প্রায় শেষ। আমি যদি এটাকে √3 দ্বারা গুণ করি, দেখেন আমার এই পাশে মানে 5√3 ঢুকতেছে,
আর এই যে এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এই লাইনে কত কারেন্ট আছে সেটা যদি বের করতে পারি, তাহলে দুইটা কারেন্টের রেশিও তো আমার সিটি রেশিও বের হয়ে যাবে। তাহলে এটা বের করার জন্য কি করতে পারি আমরা, আমরা আমরা জানি যে কোন একটা জিনিসের পাওয়ার লস হয় না, তার মানে প্রাইমারি সাইডের যে অ্যাপারেন্ট পাওয়ার সেকেন্ডারি অ্যাপারেন্ট পাওয়ার সেমই থাকে, শুধু ভোল্টেজ আর কারেন্ট আপ ডাউন করে। তাহলে প্রাইমারি সাইডে ভোল্টেজ কি 220 ছিল আর কারেন্ট 600, সেকেন্ডারি সাইডে ভোল্টেজ ছিল 1000, কারেন্ট কত সেটা জানি না, তাহলে এখানে কারেন্ট ধরে নিলাম আই। তাহলে এখান থেকে আমরা এগুলো সব গুণ ভাগ করে দিলে কি আই 12 অ্যাম্পিয়ার বের হবে না? বের হবে? বের হবে। বের হবে স্যার। তাহলে এই যে দেখেন, তাহলে ওই 11000 সাইডে সিটির যে টার্ন রেশিও সেটা হবে ওই 12/5√3, ভাগ করলে আসে 1.385 1 দিলেও যে না দিলেও তো 1 দিবেন আর কি। তো নিচের অংশটা দেখা যাচ্ছে না। আচ্ছা, নিচের অংশটা এই পরেরটা দেখে আরো ক্লিয়ার হবে। এই ম্যাথটা দেখেন, এটা লাস্ট। পাচ্ছেন শুনতে? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, ওকে। তো এখানে বলছে যে 0.4 কেবি মানে হচ্ছে 0.4 কে মানে 400 ভোল্ট, আর হলো 11000 ভোল্ট ইজ কানেক্টেড ইন স্টার ডেল্টা। তার মানে 400 ভোল্ট আছে হলো স্টার আর 11000 আছে হলো আমার ডেল্টা। তাহলে এই 11000 সাইডে যে আমি সিটি লাগাবো, স্টারের সাথে সিটিটা কি হবে, ডেল্টা না ওয়াই? স্টার হবে, ডেল্টার সাথে ডেল্টার সাথে ওয়াই ওয়াই কানেক্টেড। ওয়াই মানে স্টার, ঠিক আছে, আর ওয়াই এর সাথে হবে ডেল্টা। ডেল্টা এক্স্যাক্টলি। তাহলে আমি কানেকশনটা দেখি একটু। আমার এটার ডান পাশের সাইড এটার বামে, আর এটার ডানে এটার বামে, তাহলে এটার ডানে এটার আবার বামে। না, আপনি যেভাবে ইচ্ছা লাগাইতে পারেন, উপর থেকে নিচ, নিচ থেকে উপরে। আপনি যদি এরকমও লাগান তাহলে সিকোয়েন্স মেনটেন করলে হবে, এখান থেকে এখানে এরকম লাগালে চলবে, নো প্রবলেম। আচ্ছা, কানেকশন শেষ। এখন আমরা ম্যাথটা করে ফেলি। এখানে বলে দিছে যে আপনার কারেন্ট রেশিও হলো 500/5, তার মানে এই প্রাইমারি সাইডে কারেন্ট কত 500, তাহলে এদিক দিয়ে যদি 500 হয় এদিক দিয়ে বের হবে কত 5, রাইট রাইট রাইট, এদিক দিয়ে 500 বের হলে জি স্যার, রেশিও ওই যেহেতু 500, রেশিও জি স্যার 5। আর যদি ফেজ কারেন্ট যদি 5 হয় তাহলে লাইন কারেন্ট কত হবে 5√3, তাই না? 5√3। আচ্ছা, এখন কোনোভাবে যদি এই জায়গার কারেন্টে বের করতে পারি তাহলে এই কারেন্ট বা এই কারেন্ট করলেই তো আমার সিটি রেশিও বের হয়ে যাবে। আচ্ছা, এই দেখেন আগের মতোই বললাম যে এই পাশে যদি 500 হয় তাহলে সিটিতে বের হবে 5, তাহলে লাইন আসবে 5√3। এখন লাইন যদি 5√3 হয় আগের মতো প্রাইমারি সাইডের পাওয়ার সেকেন্ডারি সাইডের পাওয়ার যদি সমান দেখাই, তাহলে সেকেন্ডারি যে কারেন্ট সেটা আই ধরে নিলাম, সেটা মান বের হলো মনে করেন 200/11। আমি একটু পরে দেখি 200/11 কত হয়, 200/11 মান আসলে 18, তাহলে এখানে হলো 18 অ্যাম্পিয়ার। এই 18 কে এটা দ্বারা ভাগ করেন, ভাগ করলে যেটা আসবে সেটা অ্যান্সার। যদি ভাগ করেন তাহলে অ্যান্সার আসবে হলো 2.09:1। এখন দেখেন এই 2.09:1 মানে কি, এর থেকে ডাবল, এই 5 এর থেকেও কিন্তু 10.5 প্রায় ডাবল। তো আপনি 2.09:1 লিখলেও চলবে, এটা 10.5:5 লিখলেও চলবে, আপনার লিখলেই হবে, খালি রেশিওটা বোঝালেই হয়েছে। কারণ 200/200:2 যে কথা, 100:1 একই কথা, ঠিক আছে? এখন বলেন ম্যাথ কোন সমস্যা আছে? স্যার আসলে এগুলো একটু হাতে কলমে করতে হবে আর কি। এক্স্যাক্টলি, এটাই বলছিলাম। সমস্যা নাই, কিন্তু স্যার পরীক্ষার কাছে তো এখন এতগুলা ম্যাথ করাটাই স্যার একটু হাতে কলমে করেন। আমি তো বলেছি যে এগুলা যারা ভালো রেজাল্ট করতে প্রত্যাশী তারা যেন বেশি করে।
যারা পাস করলেই চলবে তাদের দরকার নেই। ভাইবাতে কি স্যার ম্যাথ রিলেটেডও কিছু থাকবে না? আমি এটা তো জিজ্ঞেস করতেই পারি যে প্রাইমারি সাইডের একটা উইন্ডিং যদি এরকম হয় ভাই এই পাশে কি হবে, ডেল না ওয়াই? মানে বেসিক জিজ্ঞেস করব, পুরো ম্যাথ জিজ্ঞেস করব না। আচ্ছা প্রশ্ন আছে বলেন, ক্লাস শেষ করব প্রশ্ন না থাকলে। দেব রয় কিছু বলবেন? না স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার ওই যে সিটি আচ্ছা ওনাকে আমি মিউট করে দিচ্ছি। আচ্ছা উনি সিটি রিলেটেড যত ডাউট আছে আরিফ আপনি ক্লিয়ার করে দিন নিজেরা কথা বলে। আমি লিভ নিচ্ছি, আপনারা ওই জিনিসটা একটু দেখায় দেন স্যার। স্যার ওই যে রিলেট স্যার যে ইয়াটা বললেন, সিটিতে কি 15 তে 15ই পাইতে হবে? আচ্ছা দেখাচ্ছি। আর স্যার আমাদের সিলেবাসের মধ্যে আপনি তো অনেক চ্যাপ্টার স্যার টাচ করেছেন, ঠিক আছে, কিন্তু চ্যাপ্টার তো স্যার ফুল হয় নাই আর কি। তো সেই ক্ষেত্রে স্যার আমরা আপনার ক্লাসের ভিডিওগুলোতে যে টপিকগুলো আসছে ওগুলাই তো দেখলে হবে, মানে ভিডিওগুলো দেখলেই তো হবে, এর বাইরে তো আর কোশ্চেন না না না, সিলেবাস ধরে মিডে পড়াবো, সরি ফাইনালে পড়াবো, আপাতত যা পড়িয়েছি এগুলা পড়াবো। আচ্ছা এই যে 15তে 15 পাবেন, দেখেন এই যে এখানে তিনটা জিনিস দেখাইছিলাম ফিগারে, মনে আছে? এই জিনিসগুলো মনে পড়ে? জি স্যার এগুলো দেখছি স্যার। এগুলা দেখলে ওটা পারবেন। ঠিক আছে তাহলে আমি লিভ নিচ্ছি, ভালো থাকেন সবাই। হ্যাঁ জি স্যার, আসসালামু আলাইকুম।